সকাল সকাল ঘুম থেকে উঠলাম, আর ওঠার পরে দেখো জামা কাপড়গুলো বেশ কয়েকদিন ধরে না জমে গিয়েছিল। বৃষ্টির কারণে না তেমন কাচাকুচি আমি কিন্তু করতে পারিনি। তো এই জন্য আজকে দেখলাম আকাশটা বেশ পরিষ্কার আর ওয়েদারটাও বেশ ভালো। তো জামা কাপড়গুলো আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে চলে গিয়েছিলাম হাঁটতে। তো ফিরে এসে জামা কাপড়গুলো নিয়ে আগে বসে পড়লাম। রাস্তায় বসে বসে কিন্তু জামা কাপড়গুলো জোরে জোরে আছাড় দিয়ে নিয়েছি। এখন আমি চলে গেলাম পুকুর ঘাটে জামা কাপড়গুলো ধোয়ার জন্য। আর এই দিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু পাখিরা এসে গিয়েছে, ওদের কিন্তু দেখো ঝুরি ভাজাটা খেতে দিয়ে দিচ্ছে। ওরা দেখো মনের সুখে কিন্তু খাবারটা খেয়ে নিয়ে আবার কিন্তু পাখিগুলো চলে গিয়েছে। সারাদিনের মতো আর কিন্তু বিরক্ত করে না। তো দেখো তারপর আমি জামা কাপড়গুলো ধুয়ে নিলাম আর নিয়ে দেখো চলে এসেছি। এসে দেখো তারে একদম সকালবেলা, তো যেহেতু এখন ঘড়ির কাঁটায় বাজে 6:30, তো এখন আমি জামা কাপড়গুলো দিচ্ছি। কেউ কিন্তু এখনও জামা কাপড় কিন্তু তারে মেলেনি। তো তোমাদের সাথে আমার পরিচয়টা করে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি। তো আমি দাদনামারার ছোট্ট একটা গ্রামে থাকি। তো আমার নাম হলো পূজা। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। আশা করছি তোমরা সবাই ভিডিওটা দেখবে। দেখার পর অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে যাবে আর আমার পাশে কিন্তু থাকবে। তো দেখো এখানে আমি জামা কাপড়গুলো দেখো আমি তারে মেলে দিচ্ছি। আর ওইদিকে দেখো সূর্য মামা কিন্তু উঠেই পড়েছে। কখন প্রচণ্ড রোদ, এখানে না একটু দেরি হয়ে গেলে আর কিন্তু বসে বাসনও মাজা যায় না। তো দেখো অনেক রাস্তার লোকেরা কিন্তু আমাদের এদিকে না পানের বরজের চাষ রয়েছে। তো এদিকে দেখো সমস্ত লোকেরা কিন্তু যে যার বরজের চাষের কাজে কিন্তু চলে যাচ্ছে। মানে সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকটা মানুষের কর্মজীবন কিন্তু আলাদা। তারা কিন্তু নিজস্ব কাজে কিন্তু ব্যস্ত হয়ে পড়ে। আজ এমন পরিস্থিতি এসে পড়েছে যে বাড়ির প্রত্যেকটা সদস্যকে কিন্তু যে কোনো কাজ করতেই হবে, নাহলে কিন্তু সংসারটা চালানো যাবে না। যেহেতু এখন জিনিসপত্রের প্রচুর দাম, একা কিন্তু খেটে 5টা লোকে কিন্তু বসিয়ে খাওয়ানো সম্ভব না একার পক্ষে। সে যদি একমাত্র সরকারি কাজ করে তো ভালো মাইনে পায় তবেই কিন্তু পারবে। আর যেসব মানুষগুলো 500-400 টাকার জোন খেটে কাজ করে তারা কিন্তু কোনো মতে পারবে না একটা সংসারকে কিন্তু একা খেটে 5-6 জনকে কিন্তু সংসারটা চালাচ্ছে, তাদের কিন্তু খেতে দিতে পারবে না। তো কোনো রকম মতে খেতে হবে। তো যেমন আমাদের জীবন পড়েছে, তো আমরা কিন্তু হাতে গুনতি 4 জন। তো আমার শাশুড়িকে বাদ দিলাম। তো আমার শাশুড়ি কিন্তু সবসময় এখানে থাকে না, যেহেতু উনি কলকাতায় কাজ করে। মাঝে মাঝে আসে আমাদের কাছে, কিন্তু কোনো দিন খায় কোনো দিন কিন্তু খায় না। তো যেহেতু আমরা কিন্তু হাতে গুনতি 4 জন লোক, তো তাই কিন্তু আমরা কিন্তু একা খেটে সংসার চালাতে পারি না। যেমন আমার কর্মজীবন হয়ে পড়েছে আমার দোকানটা, দোকানের ব্যবসাটাকে কাজ করা, দেখাশোনা করা। আর তোমাদের দাদাভাই কিন্তু বেছে নিয়েছে ফুচকার। তো যেহেতু দেখো সারাদিন এত কষ্ট করেও না ঠিকমতো পরিশ্রমের মূল্য কিন্তু আমরা পেয়ে থাকি না। যেহেতু এমন একটা গ্রামে আমরা থাকি, সেই গ্রামে কিন্তু প্রচণ্ড সব দোকান রয়েছে 5টা-6টা। তো এখান থেকে যদি তুমি কতটা আয় করতে পারবে বলো? গ্রামের লোকেরা সবাই কিন্তু খেটে খায়, তারা কিন্তু প্রতিদিন অনেক অনেক টাকার কিন্তু বাজার করতে পারে না। তো সবাই সব কিছু মিলিয়ে ভাগযোগ করে কিন্তু বিক্রিটা হয়। সবাইয়ের কার বেশি কারোর আবার কম। তো এইভাবে কিন্তু নিজেকে মানিয়ে নিয়ে কিন্তু এই পৃথিবীতে যেহেতু বাস করতে হবে, আমরা মানুষ হিসেবে সৃষ্টি হয়েছি। তো সবাইকে সমস্ত পরিস্থিতি আসবে, সেই পরিস্থিতিকে কিন্তু সামনা আমাদেরই কিন্তু করতে হবে। কোনো দিন জীবনে খুশি আসবে, কোনো দিন জীবনে দুঃখ আসবে, আবার কোনো দিন এতটাই আনন্দ আসবে যে সেই সুখেরও কল্পনা কিন্তু আমরা করতে পারি না। তো দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেক কাজগুলো কমপ্লিট হয়ে গেল। যেমন ধরো সকালবেলা জামা কাপড় কাচলাম, ঝাঁট দিলাম, তারপরে দেখো তোমাদের দাদাভাই ফুচকা ভাজতে চলে গিয়েছে। তার আগে কিন্তু আমি ওর জন্য বাতাসা, ভুসি, লেবু দিয়ে একটা শরবত বানিয়ে দিয়েছি। তো ওকে দিয়ে দিলাম, আমি কিন্তু খাইনি, যেহেতু আমি শুধু লেবুর জল খেয়েছি। তো
তো তারপর কলে গিয়েছিলাম, কিছু বোতল ভরে আনলাম, এনে দেখো সেটা বালতির মধ্যে রেখে কিন্তু ঘরের মধ্যে রেখে দিয়ে এসেছি। আর এখানে জানো তো মানে কিছুটা দুধ ছিল, হঠাৎ করে কিন্তু দুধটা জাল দেওয়ার পর কিন্তু দুধটা এভাবে কেটে গিয়েছিল। তো আমার ঘরে যেহেতু লেবু থাকে, তো আমি একটু লেবু দিয়ে ছানাটা কিন্তু বের করে নিলাম। তো ছানাটা বের করার পর দেখো ছানার জলটাকে তো ছেঁকে বের করে দিতে হবে। আমার বড় না মানে এরকম মানে ছাঁকনি নেই, তো এর জন্য দেখো চা ছাঁকুনি যে ছোট ছাঁকনি হয় না, তো সেটাই আমি ছেঁকে নিয়ে কিন্তু ছানাটা রেখে দিয়েছিলাম। একটু ওপর থেকে চিনি ছড়িয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো, ও কিন্তু খেতে ভীষণ ভালোবাসে। তো তারপর জানো তো মা এসছিল, মা বলতে আমার শাশুড়ি মা নয়, কিন্তু আমার নিজের মা। তো মা না ইলিশ মাছ কিনে এনেছিল। তো যেহেতু আমার মা বাজারে গিয়েছিল, তো মা মাছটা কিনে এনেছিল আমার মেয়ের জন্য। আমার মেয়ে না এই ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে ভীষণ কিন্তু ভালোবাসে। তো এনেছিল ইলিশ মাছ, আমাকে কিন্তু কয়েকটা পিস কিন্তু দিয়ে দিয়েছিল ইলিশ মাছ। তো দেখো আমি কিন্তু একদম ভালো তেলে কিন্তু মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো আমরা এমনি না লুজ যে তেল, ওই তেলগুলো কিন্তু আমি ব্যবহার করে থাকি। আর এইটা হলো মশাল তেল নিয়ে নিয়েছি। তো এই তেলে মাছ ভাজলে ভীষণ মানে তেলটা খেতে বেশ ভালোই লাগবে। তো দেখো আমি মাছগুলো করার মধ্যে বেশ খানিকটা আমি তেলটা দিয়ে দিয়েছি, কারণ যেহেতু তোমাদের দাদাভাই বলেছে অনেকটা একটু বেশি করে তেল দিয়ে মাছগুলো ভাজতে। তো মাছের তেল দিয়ে কিন্তু ভাত খাবে, আর মেয়েও খাবে। মেয়ে যেহেতু ইলিশ মাছের তেল কিন্তু পছন্দ করে, তো কয়েকটা পিস দিয়েছিল। তো মা কিনে এনে আমাদের কতটা দেবে, তাই যা দিয়েছে অনেকটাই দিয়েছে। তো দেখো এখানে আমি মাছগুলো সমস্ত মাছগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নেব। প্রত্যেক মাছগুলো কিন্তু আমি ছেড়ে নিচ্ছি। যেহেতু এভাবে ছাড়তে না আমার একটু দেরি হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে, তো এক হাতে ফোনটা ধরে আছি। আজকে কিন্তু তোমাদের দাদাভাই নেই, যেহেতু আমাকে একটু কিন্তু ফোনটা ধরে দেওয়ার জন্য। তো আজকে দেখো আমার না দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে না বেশ কষ্ট হচ্ছিল। তো এর জন্য আমি গ্যাসটা না নিচে নামিয়ে রেখে এভাবে রান্নাটা কিন্তু করছি। তো এভাবে কিন্তু বসে বসে রান্না করলে তো সবজিও বসে বসে কেটে নিতে পারবো, আর সমস্ত কাজটা কিন্তু তাড়াতাড়ি হবে। নাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে না একবার দাঁড়িয়ে একবার বসে এটা কিন্তু ভীষণ সমস্যা হয়ে যায়। যেহেতু আমার পায়ের গোড়ালিতে একটু সমস্যা রয়েছে, এর জন্য। তো মাছগুলোর আমি সমস্ত মাছগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে কিন্তু তুলে নিয়েছি। তারপর জানো তো মা কয়েকটা কচুরমুখী দিয়েছিল আর আলু দিয়েছিল, না আলুটা না, আলু ছিল না, কয়েকটা সবজি দিয়েছিল, বেগুন দিয়েছিল। তো আলু তো আমার দোকানেই থাকে, আমার একটু বলতে ভুল হয়ে গিয়েছিল। তো দেখো ভালো করে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। তো কাঁচা লঙ্কা দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে আলুগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে নর্মালি যে মশলাগুলো আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, তো এইগুলোই আমি দেখো দিয়ে দিয়েছি। তো ভালো করে কষিয়ে নিয়েছি, এবার কিন্তু জলটা দিয়ে দেবো। আর মাছগুলো দেখো আমি কত সুন্দর লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি, আর বেশ অনেকটা না তেলও মাছ থেকে বের হয়েছে। তো আমি তেলটা বাটিতে ঢালতে যাচ্ছিলাম, কিন্তু দেখো পড়ে গিয়েছে, যেহেতু তাড়াহুড়ো করছিলাম না, এর জন্য। তো দেখো ভালো করে কষানোর পর পরিমাণ মতন কিন্তু আমি জলটা দিয়ে দেবো। তো এই রান্নায় আমি আর কোনো মশলা তেমন একটা ব্যবহার করব না, তো শুধু জিরে আর সর্ষে বেটে আমি কিন্তু দিয়ে দেবো। তো দেখো তরকারিটার মধ্যে আমি পরিমাণ মতন কিন্তু ঝোলটা দিয়ে দেবো, যেহেতু বেশি ঝোলটা রাখবো না, গা মাখা করব। তো দেখো আমি অল্প পরিমাণ দিয়ে দিয়েছি। যেহেতু কচু আর আলুটা দেখো ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু জলটা দিয়ে দিয়েছি, আর কচুটা কিন্তু একটু সিদ্ধ হতে যেহেতু দেরি হয়। তো দেখো আমি কিন্তু জিরে আর সর্ষে বাটাটা কিন্তু দিয়ে দিয়েছি, আর মাছগুলোও দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ আমি দেখো জাল করে নেব, তারপর কিন্তু আমি নামিয়ে নেব। তো আজকের আর তেমন একটা না বেশি কিছু রান্না কিন্তু করছি না। শ্বশুরমশাইয়ের জন্য জানো তো একটু মুসুরির ডালের সাথে আলু দিয়ে আমি কিন্তু মিশিয়ে বসিয়ে দেবো। যেহেতু এই কচুর তরকারিটার মধ্যে না আমি ঝাল দিয়ে দিয়েছি, তো উনি কিন্তু খাবে না, যেহেতু উনি অসুস্থ। ওনাকে প্রত্যেকটা তরকারি কিন্তু আলাদা করে বানিয়ে দিই, কিন্তু মাঝে মাঝে একটু সমস্যা হয়ে যায়। যেহেতু আমি দোকানে থাকি, তো এভাবে কিন্তু একভাবে বসে কিন্তু রান্না করার সময়ই পাই না। তো বারবার আমাকে উঠতে হয়, কিন্তু জোগাড়ও করতে হয়। তোমরা তো জানো একটা রান্না করতে গেলে তার পিছনে মশলা বাটা থেকে শুরু করে কিন্তু সবজি কাটার সমস্ত কিন্তু আমার
একা হাতে গুছিয়ে দিতে হয়। তো দেখো আমি কিন্তু অনেক কষ্টে কিন্তু রান্নাগুলো করি। একটু একটা দুটো করে কাস্টমার কিন্তু আসতেই থাকে। তো বারবার না আমাকে কিন্তু গ্যাসটা নিভিয়ে কিন্তু যেতে হয়। এভাবে কাস্টমার সামলাতে প্রচণ্ড বিরক্ত লাগে। তো মাঝে মাঝে না নিজের চোখ থেকেও জল এসে যায়। তো একভাবে আমি কিন্তু বসে কিন্তু রান্নাটা কিন্তু করতে পারি না বলে। তো তারপরে দেখো মেয়ে কিন্তু স্কুলে চলে গিয়েছিল। তো তোমাদের দাদা ভাই না আসার সময় একটা না থামস আপ এনেছিল। যেহেতু আমি কাল রাতে বলেছিলাম আনার জন্য, প্রচণ্ড গরম পড়েছে তো আমাদের বাড়িতেও ফ্রিজ নেই। তো একটু থামস আপ মানে খাওয়ার জন্য না কেমন একটা মনটার ভেতরে হচ্ছিল। তো তোমাদের দাদাভাই দেখো 40 টাকা দিয়ে একটা থামস আপ এনে নিয়েছে। তো মেয়েকে দিয়ে দিয়েছে। মেয়ে কিন্তু কিছুতেই দিতে চাইছে না আমাদেরকে। আমি বলছিলাম একটু ঠান্ডা কিন্তু খাবার ভীষণ ইচ্ছা হচ্ছিল। তো থামস আপটা আনার পর তো কিছুক্ষণ ওর কাছেই ছিল, ও কিন্তু দিতেই চাইছিল না। তো এর জন্য তারপর দেখো একটা ছোট্ট বোতলে করে ও কিন্তু ঢেলে নিয়ে আমাদের কিন্তু দিয়ে দিয়েছিল। তো দেখো এখন আমি একটু থামস আপটা কিন্তু খাবো। তো খাওয়ার পর খুব ভালো লাগছে জানো তো, যেহেতু এত গরমে একটু ঠান্ডা ঠান্ডা কিন্তু থামস আপটা কিন্তু গরম হয়ে গিয়েছিল। তো আজ তবে আসি।